যখন এটা কন্ট্রোল সিস্টেমসের ভাষায় বলা হয় তখন সেটা বলা হয় টাইম ডোমেন অ্যানালিসিস। যেমন মনে করো একটা পেশেন্টকে, আমার একটু জ্বর এসেছে, আমি নাপা খেলাম, নাপা খাওয়ার সাথে সাথে 1 মিলি সেকেন্ডে কি আমার কাছে আমার জ্বর কমে যাবে? না, I'll have to wait for some time। আমি সেই মুহূর্তটা, সেই সময়টা আমাকে দিতেই হবে চেক করার জন্য যে নাপাটা আমার কাজ হচ্ছে কিনা বডিতে। তার মানে এটা হচ্ছে আমার অবজার্ভিং টাইম। এই টাইমটা পরে আমি সময়সীমা পরে আমি বলতে পারবো যে হ্যাঁ আমার ওষুধটা ইনপুটটা সিস্টেমে কাজ করলো। তা এইভাবে যখন আমরা কোনো একটা সিস্টেমের বিহেভিয়ারকে অ্যানালাইজ করি সময় সাপেক্ষে, সেটাকে বলা হয় টাইম ডোমেন অ্যানালিসিস। প্রথমে বোঝার সুবিধের জন্য আমরা একেবারে সহজ একটা যে সিস্টেম, ফার্স্ট অর্ডার সিস্টেম, সেটাকে কনসিডার করলাম। দেখো K/S+A। এবার এটা যে ফার্স্ট অর্ডার, তোমরা কি কেউ বলতে পারবে যে কেন এটা ফার্স্ট অর্ডার? এসআরসি বলেছে তাই? এই সিস্টেমটা ফার্স্ট অর্ডার কেন হতে যাবে? এস এর ম্যাক্সিমাম পাওয়ার 1। এক্স্যাক্টলি, ডিনোমিনেটরে এস এর যে ম্যাক্সিমাম পাওয়ার সেটা 1, তার মানে এটা ফার্স্ট অর্ডার সিস্টেম, যেখানে কে হচ্ছে আমার সিস্টেম গেইন, এ হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট। এখান থেকে আমি পোলের লোকেশনটা পাবো যেটা হচ্ছে s = -a। এবার আমি এর ইউনিট স্টেপ রেসপন্স আমি কয়েকটা স্ট্যান্ডার্ড টেস্ট সিগন্যাল দিয়ে চেক করব যে সিস্টেমটার বিহেভিয়ার কেমন হয়। দেখো, স্ট্যান্ডার্ড টেস্ট সিগন্যাল, আমরা এখানে ইউনিট স্টেপ রেসপন্স বের করতে চেয়েছি। তার মানে রেসপন্স মানে আউটপুট। ইউনিট স্টেপ ইনপুট দিলে সিস্টেম থেকে যে রেসপন্স পাবো তাকে আমরা বলছি ইউনিট স্টেপ রেসপন্স। ইউনিট স্টেপ ইনপুট দিলে আমি সিস্টেম থেকে যে আউটপুট পাবো তাকে বলছি ইউনিট স্টেপ রেসপন্স। তার মানে আমি এটা বলতে পারি ইউনিট স্টেপ রেসপন্স কথাটার মধ্য দিয়ে আমি বলেও দিচ্ছি যে কোন ধরনের ইনপুট আমি সিস্টেমটাতে দেব। আমি যদি বলি আমি ইউনিট ইম্পালস রেসপন্স বের করতে চাই, তার মানে আমি ইউনিট ইম্পালস সিগন্যাল সিস্টেমে দেব, তার ফলে যে আউটপুট পাবো তাকে আমরা বলছি ইউনিট ইম্পালস রেসপন্স। মানে কথাটার মধ্যেই বলে দেওয়া আছে ইনপুটটা কোন প্যাটার্নের হবে। এবার যদি আমি এখানে ইউনিট স্টেপ ইনপুট দেই, তা ইনপুট দেওয়ার পর আমি রেসপন্সটা পাবো। এবার আমরা আগে ট্রান্সফার ফাংশন থেকে কি জেনেছিলাম? এটা বেসিক্যালি ল্যাপ্লাস ডোমেনের আউটপুট বাই ল্যাপ্লাস ডোমেনে ইনপুট, ল্যাপ্লাস ডোমেনের আউটপুট বাই ল্যাপ্লাস ডোমেনে ইনপুট। তা ল্যাপ্লাস ডোমেনের ইনপুট আমরা জানি কি টাইপের ইনপুট দিচ্ছি, আমরা আউটপুটটাকে বের করতে চাই। মানে সি অফ এস আমার অজানা, আমার আর অফ এস হচ্ছে জানা, সিস্টেমটা জানা। তাহলে সিস্টেম আর ইনপুট যদি জানা থাকে, তাদেরকে আমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন বা বজ্রগুণন করে দেই, উইল গেট দ্য আউটপুট ইন ল্যাপ্লাস ডোমেন, তাই না? এবার যদি আমি এই মানগুলো বসিয়ে দেই, আমি এটা পাচ্ছি যেটা নাকি আমার ল্যাপ্লাস ডোমেনে আউটপুট। এবার ল্যাপ্লাস ডোমেনের আউটপুট পেলাম, কিন্তু আমাকে তো রেসপন্স বের করতে হবে সময় সাপেক্ষে। তা সময় সাপেক্ষে যখন রেসপন্স বের করতে হবে, তার মানে তখন আমি বলতে পারি যে আমার এটার পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে। তা এর যদি পার্শিয়াল ফ্র্যাকশন করি, এর পার্শিয়াল ফ্র্যাকশন আমরা যে কোনো পদ্ধতিতে করা যেতে পারে। আমরা হতে পারি আমরা গুণ করে যেভাবে বের করা যায় সেভাবে করতে পারি, আমরা এই পদ্ধতি ব্যবহার করতে পারি, যেই পদ্ধতি আমরা আমাদের সুবিধে সেটা ব্যবহার করতে পারবো। কিন্তু আমার একটাই রিকোয়েস্ট, দ্য পদ্ধতি শুড বি টেকনিক্যালি কারেক্ট। যে কোনো পদ্ধতি তোমরা ব্যবহার করতে পারো, বাট দ্যাট শুড বি কারেক্ট। তো এখানে আমরা যদি এই মানগুলো বসিয়ে দিই, তাহলে তখন আমরা এখানে আউটপুটের ল্যাপ্লাস ডোমেনের রেসপন্সটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি অ্যাপ্লাই করি, যে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের অ্যাপ্রোচটা
তোমরা কন্টিনিউয়াস সিগন্যালস এন্ড লিনিয়ার সিস্টেম সাবজেক্টে পড়েছিলে। তা সেখানে 1/s এর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে 1, বা উল্টো দিক থেকে যদি ভাবি 1 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে 1/s। তা একই রকম ভাবে e⁻−8 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1/s প্লাস a, তার মানে এইটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম এটা। এইবার যদি আমি ইনপুট আর আউটপুটকে পাশাপাশি আঁকার চেষ্টা করি, ইনপুট তো আমার ইউনিট স্টেপ ফাংশন, তা আমি ইউনিট স্টেপ সিগন্যাল লিখে এঁকে দিলাম। আউটপুটটা কি এরকম, এরকম কেন? তার কারণ আমার দেখো t=0 মোমেন্টে, যখন t=0, তার মানে e⁻0 মানে 1, 1 - 1 0। এবার যখনই আমার t এর মান ধীরে ধীরে বাড়তে থাকবে, তার মানে আমার এখানে এই সেকেন্ড টার্মটা ধীরে ধীরে কমতে থাকবে। এই সেকেন্ড টার্মটা কমে আসা মানে হচ্ছে বেসিক্যালি ওভারঅল পার্টটা ধীরে ধীরে বাড়তে থাকবে। সেই কারণে এই যে ডিলেটা হলো, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল টার্মটার জন্য হয়েছে। এবং কতটা ডিলে হবে সেটা বেসিক্যালি ডিপেন্ড করবে এর মানের উপর। এর মান যত বেশি হবে তত সেইভাবে রেসপন্ড করবে। তার মানে এর মানের উপর বলতে পারি যে সিস্টেমটা কতটা ফাস্টার, কতটা স্লোয়ার। আচ্ছা, এইবার দেখো আমরা লিনিয়ার সিস্টেমের একটা প্রপার্টি বা বৈশিষ্ট্য আমরা কন্টিনিউয়াস সিগন্যালস এন্ড লিনিয়ার সিস্টেমসে পড়েছিলাম। কি বৈশিষ্ট্য? যে লিনিয়ার সিস্টেমসে নাকি আউটপুট সিগন্যালটা ইনপুটের প্যাটার্নকে ফলো করে। লিনিয়ার সিস্টেমে আউটপুট সিগন্যালের প্যাটার্নটা ইনপুট সিগন্যালের প্যাটার্নকে ফলো করে। তা আমি তো এখানে দেখতে পাচ্ছি ইনপুট আমার স্টেপ সিগন্যাল, আউটপুট আমার তো স্টেপ এখনো নয়, কিন্তু এখানে একটা ডিলে আছে। তাহলে কি বলতে পারবো এটা লিনিয়ার সিস্টেম? বা বলতে পারবো আউটপুটটা ইনপুটকে ফলো করছে? তোমাদের কি মনে হয়? ঠিক হোক ভুল হোক, যা মনে হয় তোমরা শেয়ার করতে পারো। একটা সার্টেন টাইম পর ফলো করছে। এক্স্যাক্টলি, একটা সার্টেন টাইম পরও ফলো করছে। এবং এই ডিলেটা হচ্ছে ন্যাচারালি এটা হবেই। আমরা যখনই ভাবি যে কোনো কিছু ইনস্ট্যান্টলি হবে, আসলে মিলি সেকেন্ডের একটা গ্যাপ থাকে, ইনস্ট্যান্টলি কিছুই হয় না। তার মানে যখন একটা নির্দিষ্ট সময়, যেই সময়টা পার হলে যেটাকে আমরা বলি ট্রানজিয়েন্ট টাইম, ট্রানজিয়েন্ট পার্ট, এই ট্রানজিয়েন্ট পার্টটাকে সুইচ অন অফ, ডিস্টারবেন্স, এই সময়টা পার হলে যখন দেখা যাবে ও কিন্তু ইনপুটের মতোই স্থিরভাবে একটা ভ্যালুতে ফিক্সড হয়ে গেছে, তার মানে আমার এটা ইনপুটকে ফলো করছে। তাই এটা লিনিয়ার সিস্টেম। একই রকম ভাবে আমি যদি বলি যে হ্যাঁ আমার এবার ইউনিট র্যাম্প রেসপন্স লাগবে, ইউনিট র্যাম্প রেসপন্স মানে রেসপন্স চাই যখন আমি ইউনিট র্যাম্প ইনপুট দেব। ইউনিট র্যাম্প ইনপুট একই সিস্টেমে দিচ্ছি ফার্স্ট অর্ডারে টু চেক হোয়াট উড বি আওয়ার র্যাম্প রেসপন্স। ঠিক আছে? র্যাম্প সিগন্যাল ইউনিট, আমার ইউনিট স্টেপে আমার অ্যামপ্লিটিউড 1 হয়। ইউনিট র্যাম্পে কিসের মান 1 হয়? কারণ কিছু তো মান 1, কোনো একটা ভ্যারিয়েবলের মান তো 1, নয়তো তো ইউনিট কথাটা আসতো না। এটা হচ্ছে স্লোপ মানে ঢাল, যে আমাদের যে ওয়েভ ফর্মটা, সেই ওয়েভ ফর্মটা যদি আমরা ঢাল পরিমাপ করি, if we measure the slope of the curve, the slope of the curve would be 1. তার মানে আমরা যদি স্লোপটা যদি থাকে, তার যদি অ্যাঙ্গেলটা আমরা যদি ভূমির সাথে মাপি, অ্যাঙ্গেলটা হবে 45 ডিগ্রি। এটা হচ্ছে ইউনিট র্যাম্প সিগন্যাল। তার মানে আমার এখানে স্লোপের মান যেহেতু 1, আমি একে টি ইউটি দিয়ে প্রকাশ করতে পারি। ইউটি কেন রাখলাম? কারণ আমরা বোঝাতে যাচ্ছি যে আমরা শুধুমাত্র সময়
ডান দিকে মানে সময়ের 0 থেকে ডান দিকেই আমরা ভ্যালুটাকে রাখছি, আমরা ইনপুটটাকে পাচ্ছি। ইনপুট কখনোই আমার সময় বা সুইচ অন করার আগে নেই, সেটা বোঝানো মানে ম্যাথমেটিক্যালি বোঝানোর জন্য টি এর সাথে আমরা ইউটিকে গুণ করেছি। তা ল্যাপ্লাস ট্রান্সফর্ম এখানে কি হবে, যেহেতু তোমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ল্যাপ্লাস ট্রান্সফর্মের দরকার হবে, তা আমি প্রত্যেকটা স্টেপেই তোমাদেরকে এখানে অল্প অল্প করে পাশে নোটে বলে দেব যে কোন ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম কিভাবে বের করা হতো, কারণ নইলে এটা রেকর্ড করতে আমাদের কষ্ট হতে পারে। তা যদি টি থাকে তার মানে কি টি টু দি পাওয়ার 1, এখানে n এর মান 1, তার মানে ফ্যাক্টরিয়াল অফ 1 বাই s টু দি পাওয়ার 1 প্লাস 1, তার মানে 1 বাই a স্কয়ার। তার মানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দ্য ইনপুট হ্যাজ বিন ডিটারমাইন্ড। এবার যদি আমি এই r অফ s কে যদি সিস্টেমের সাথে গুণ করে দেই, তাহলে আমি আউটপুট ল্যাপ্লাস ডোমেইনে পেয়ে যাব। আউটপুট আমার তো ল্যাপ্লাস ডোমেইনে পেলে হবে না, আমার তো ফাইনালি টাইম ডোমেইনে পেতে হবে। টাইম ডোমেইনে যদি পেতে হয় তাহলে এই পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে। তোমরা যে কোনো পদ্ধতিতে পার্শিয়াল ফ্র্যাকশন করতে পারো, আমি আগেও যেরকম বলেছি আমি এই পদ্ধতিটা ফলো করেছি, আমার এটা ইজিয়ার মনে হয়েছে তাই, কিন্তু দুটোই ইজিয়ার। এখানে যেটা নিয়ম হচ্ছে আমার যেটা হাইয়েস্ট পাওয়ার সেখান থেকে শুরু করতে হবে। তা মানে s এবং s প্লাস a এই দুটো হচ্ছে আমার ফ্যাক্টর। তা আমি চাইলে s প্লাস a থেকেও শুরু করতে পারতাম, কিন্তু s এর জন্য যখন আমি শুরু করব সেটা আমাকে s স্কয়ার থেকে শুরু করতে হবে। মানে আমি s প্লাস a ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু s এর মধ্যে আসছে s স্কয়ার, s টু দি পাওয়ার 1। আবার যদি আমার এখানে s কিউব থাকে তখন এখানে তিনটে ফ্যাক্টর আসবে, s কিউব, s স্কয়ার, s টু দি পাওয়ার 1। যতক্ষণ না s টু দি পাওয়ার 1 এ এসে থামবে আমাকে ওটা কন্টিনিউ করতে হবে। সেই অংশে আমাকে হাইয়েস্ট থেকে শুরু করতে হবে। তা এভাবে আমি প্রথমে s স্কয়ারের পার্টটা, যেহেতু s স্কয়ার এবং s এর মধ্যে s স্কয়ার হাইয়েস্ট, তাই s স্কয়ার থেকে শুরু করব। তা s স্কয়ারের পার্টের জন্য যদি আমার কনস্ট্যান্টটা বের করতে হয় তাহলে এই পার্টটুকুকে বাদ দিয়ে আমার যে অংশটা আছে তাকে লিখে আমি s = 0 লিখব, কারণ s স্কয়ার মানে এর পোলের লোকেশন হচ্ছে s = 0। তার মানে এর ভ্যালু হচ্ছে k বাই a। এবার a স্কয়ারের পর আমরা s বের করব, a স্কয়ারের পর আমরা s বের করব। তার মানে আমাদের এখানে ঘটনাটা কি হবে যে আমাদের a স্কয়ারের থেকে s এখানে একটা পাওয়ার কমলো, a স্কয়ারের থেকে s এখানে আমার একটা পাওয়ার কমলো, একটা পাওয়ার কমলো। তার মানে এটা কি, তার মানে আমি যদি ডেরিভেটিভ করি, একটা ডেরিভেটিভ করলে পাওয়ার একটা কমবে, একটা ডেরিভেটিভ করলে পাওয়ার এক ঘর কমবে। তার মানে আমি যদি x স্কয়ার থাকতো তার একবার ডেরিভেটিভ করলে টুয়াইস x, মানে x এর পাওয়ার 1 হয়ে গেল। সেইভাবে এইভাবে আমরা মাথায় রাখতে পারি। তার মানে আমার যখন একটা পাওয়ার কমাতে হবে তখন আমি এর অংশ মানে প্রথম a স্কয়ারের যে অংশ তার একটা ডেরিভেটিভ করব, a স্কয়ারের যে ভ্যারিয়েবলটা তার একটা ডেরিভেটিভ করলে উইথ রেসপেক্ট টু s যে এক্সপ্রেশন পাবো সেখানে আমি s এর মান 0 বসাবো, তাহলে আমি b এর কোএফিশিয়েন্টের মানটা পেয়ে গেলাম। s প্লাস a যেহেতু একটা আলাদা ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টর, তাই s প্লাস a বের করার সময়, এর কোএফিশিয়েন্ট বের করার সময় এটা বাদ দিয়ে বাকি যেটা আছে k বাই a স্কয়ার সেটাকে বসাবো, এবং এর যে রুট মানে s প্লাস a = 0 করলে আমি পোলের লোকেশন পাবো s = -a। তা সেটা এখানে বসিয়ে দিলে আমি এখানে c এর মান পেয়ে যাচ্ছি। তাহলে a b c এই মানগুলো আমি এখানে বসিয়ে দিলাম এবং তারপরে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে এটা পাচ্ছি। এবার ঘটনা হচ্ছে আমি আগের বারের মতো যদি ইনপুট এবং আউটপুটকে একসাথে আঁকতে চাই, ইনপুট হচ্ছে আমার এখানে t,
আউটপুটও তো আমার ইনপুটকে ফলো করার কথা, কিন্তু সমস্যা হচ্ছে এখানে একটা আমার এক্সপোনেনশিয়াল টার্ম আছে, যেই এক্সপোনেনশিয়াল টার্মের এফেক্ট এই অংশটাতে এসেছে। ট্রানজিয়েন্ট পার্টে এটা বেশি আসে, ই টু দি পাওয়ার এক্সপোনেনশিয়ালের এর এফেক্ট গুলো। তা ট্রানজিয়েন্ট পার্টে এটা এসেছে এবং তারপরে দেখা যাচ্ছে কিন্তু ও ধীরে ধীরে র্যাম্পের প্যাটার্ন নিয়ে নিয়েছে, কারণ এখানে তো র্যাম্প পার্ট আছে। কিন্তু এর জন্য এই সেকেন্ড টার্মের জন্য এই একটু বিয়োগ হয়ে গেছে, নিচের দিকে নেমে গেছে, আর এর জন্য একটু ডিলেড হয়ে গেছে। সব কটাকে মিলালে, এবং তোমরা যেহেতু ডিজিটাল সিগন্যাল প্রসেসিং ল্যাবে ম্যাটল্যাবে কি করে কোনো সিগন্যালকে আঁকা হয় শিখেছিলে, সেটার সাহায্যে তোমরা ম্যাটল্যাবে, আমি জানি তোমাদের ক্লাসে বেশ কিছু কৌতূহলী আগ্রহী স্টুডেন্ট আছো, তারা তোমরা ম্যাটল্যাব অনলাইনে গিয়ে একটা নির্দিষ্ট সময়সীমার জন্য কে বা এর র্যান্ডম কোনো ভ্যালুর জন্য এভাবে একে দেখবে যে কার্ভটা তুমি এরকম করে পাচ্ছ, আরো সুন্দর করে দেখতে পাবে কার্ভটা। হ্যাঁ, তা এখানে আমি রাফে এঁকেছি, কিন্তু ওভাবে দেখলে আমরা এইভাবে যে কোনো সিস্টেমের তার রেসপন্সটা ডাইরেক্টলি পেতে পারবো, বা আমরা ছবি এঁকেও দেখতে পারবো যে হাউ দে লুকস লাইক। এবার আমরা আসছি, আচ্ছা বলো তো এত দূর অব্দি কি কারো কোনো প্রশ্ন আছে? নো ম্যাম। আচ্ছা, থ্যাংক ইউ। এবার আবারও আমি মাঝখানে একটু বলে নিচ্ছি, মাঝে আরো কয়েকজন জয়েন করেছে দেখতে পাচ্ছি। বিএলসি তে আমি জানি যে তোমরা বাড়িতে গেছো, বাড়িতে গেলে অনেকেই পড়াশোনা করতে ইচ্ছে করে না, কিন্তু যেহেতু তোমাদের সামনে মিড আছে এবং আমার হাত দিয়ে খারাপ নাম্বার বের হলে, যেমন তোমরা খারাপ লাগে, তোমাদের খারাপ নাম্বার এসেছে, আমারও খারাপ লাগে, তো প্লিজ আমাদের দুপক্ষেরই খারাপ লাগাটা যাতে না হয়, তোমরা একটুখানি বিএলসি তে আপ টু ডেট থাকো। তোমাদের যেখানে ডাউটস হবে তোমরা ওখানে কোশ্চেন রেজ করো, আমি উত্তর দেব প্রত্যেকের প্রশ্নের। এবং একটা ফোরামের মধ্যে ডিসকাশন হলে কি হয়, ওই প্রশ্ন আরো বাকি বন্ধু বান্ধব সবার থাকে, যাদের থাকবে তারা উত্তরটা পেয়ে যাবে। তা আমরা এইটাকে একটু ব্যবহার করতে পারলে আমাদের মনে হয় আমার তোমাদেরকে পড়ানোটা সার্থকতা পাবে। Otherwise, if you don't question me or give your query, how can I explain that where is your queries and what should be the answer, what are the things working on and like that. আমি তো চাচ্ছি তোমাদেরকে বলতে, তা তোমরা তোমাদের কোয়ারিজ গুলো পড়াশোনা যদি একটুখানি তোমরা কন্টিনিউ করো, তাহলে যারা করে তাদেরকে অ্যাড্রেস করে বলছি না, যারা একটু দূরে দূরে আছো একটুখানি শুরু করো, শুরু করলে কোয়ারি রেজ হবে। তোমরা কোয়ারি রেজ করলে ইভেন যারা অলরেডি পড়াশোনায় আছো তারা শুরু করো কোশ্চেন করা, তোমাদের কোশ্চেন করাতে বাকিরা একটু মোটিভেশন পাবে বা ওদেরও কিছু হেল্প হয়ে যাবে। আমি অলরেডি কিছু কোশ্চেন করেছি, কিন্তু তোমাদের কোশ্চেনটাও আমি জানলে আমার ভালো লাগবে, সো দ্যাট আই ক্যান গিভ ইউর আনসার। এবার আমি চলে যাচ্ছি ইম্পালস রেসপন্সে। ইম্পালসটা তো একেবারে ঘটনাটা খুবই সহজ, মানে আমি জাস্ট ইনপুট দেব এবং উইথড্র করে নেব। ইম্পালস সিগন্যাল মানে আমি ইনপুট দেব এবং উইথড্র করে নেব। তা ইম্পালসকে আমি এইভাবে লিখি, ইম্পালস সিগন্যালের আমরা যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব দেখা যায় তার মান হয় 1। তার মানে আউটপুট ইন ল্যাপ্লাস ডোমেইন কি হয়, আমি সিস্টেমের ট্রান্সফার ফাংশনের সাথে ল্যাপ্লাস ডোমেইনে ওটাকে গুণ করে দেব, তাহলে যেহেতু 1 তো গুণ করলে তো আমি ওটাই পাবো। তাহলে এর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আমি ল্যাপ্লাস ট্রান্সফার ফাংশন আমি আউটপুট ইন টাইম ডোমেইন পেয়ে যাব। আউটপুট ইন টাইম ডোমেইন কি হবে, কে ই টু দি পাওয়ার মাইনাস এ টি, কে ই টু দি পাওয়ার মাইনাস এ টি, একে যদি আঁকি এরকম হবে। ঠিক একই রকম ভাবে সজীব কে জানি উত্তর দিয়েছিল, সালমান পলক উত্তর দিয়েছিল একটু আগে মনে হচ্ছে, যে একটু পরে ডিলেড হবে, মানে ও ফলো করবে ইনপুটকে কিন্তু ডিলেড বাই সাম টাইম। হ্যাঁ, তার মানে কি দেখো, আমি তো
ইম্পালস সিগনালে আমি জাস্ট ইনপুট দিয়েই উইথড্র করে নিয়েছি, তারপরে কিন্তু আর কোনো রেসপন্স নেই। কিন্তু ওই যে আমি জিরো মোমেন্টে ইনপুট স্টার্ট করার সময় যে এনার্জিটা ট্রান্সফার করলাম সিস্টেমে, সেই এনার্জিটা তো আগে খরচ করে ফেলতে হবে। সিস্টেমের মধ্যে তো এনার্জি স্টোর থাকতে পারবে না, সেটা খরচ হতে যেটুকু সময় লাগে সেটা অবশ্যই আমার এই এ মান এবং কে এর মানের উপর ডিপেন্ড করছে। যত তাড়াতাড়ি খরচ হবে তত তাড়াতাড়ি ও ইনপুটের প্যাটার্ন, দেখো এখানে ইনপুটে কোনো সিগন্যাল নেই এবং ওরও একটা সময় পর ওরও এখানে কোনো সিগন্যাল থাকবে না, মানে আউটপুট আমার ইনপুটকেই ফলো করছে। তো এইভাবে আমরা রেসপন্স গুলো পেতে পারবো। আর একটা পড়ে আছে এখানে, সেটা হচ্ছে আমার ইউনিট প্যারাবোলিক, সেম লাইক সেম থিং। তা আমার ইউনিট ইম্পালসার হচ্ছে এই যে আমি যে কার্ভটা আঁকি ইউনিট ইম্পালসকে বোঝানোর জন্য, এটাকে যদি আমি জুম করি বা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখি, দেখা যাবে যে সরু স্ট্রিপটা আছে ওটাকে যদি একটা রেক্ট্যাঙ্গুলারের শেপের সাথে তুলনা করি, দেখা যাবে এর উইডথটা খুবই ছোট। তা যেহেতু খুবই ছোট এবং এর এরিয়া 1, তার মানে এর হাইট টেন্ডিং টু ইনফিনিটি হবে। হ্যাঁ, তা সেই কারণে এটাকে অ্যারো দিয়ে প্রকাশ করা হয়। তার মানে ইউনিট ইম্পালস সিগন্যালের এরিয়া, ওই স্ট্রিপের এরিয়া হচ্ছে 1, ইউনিট স্ট্রিপ সিগন্যালের হাইট অ্যামপ্লিটিউড 1, ইউনিট র্যাম্প সিগন্যালের রেট অফ চেঞ্জ অফ অ্যামপ্লিটিউড মানে স্লোপ 1, ইউনিট প্যারাবোলিকে রেট অফ চেঞ্জ অফ স্লোপ মানে স্লোপেরও ডেরিভেটিভ হচ্ছে 1। তার মানে বলতে পারি অ্যামপ্লিটিউডের আমার ডাবল ডেরিভেটিভ। এই যদি আমার সিগন্যালটা থাকে, কারণ কেন আমি এতগুলো কথা বললাম, তার কারণ কেউ তোমরা আমাকে যদি প্রশ্ন করতে যে ম্যাম এখানে ডি স্কয়ার বাই 2 কেন লিখবো, আমি তো ডি স্কয়ার লিখলেও ওটা প্যারাবোলিক শেপই হয়। হ্যাঁ, একদম ঠিক কথা, কিন্তু সেটা ইউনিট প্যারাবোলিক হবে না। কেন? তা আমরা যদি এর একবার ডেরিভেটিভ করি পাচ্ছি 2t বাই 2, 2 কেটে যাবে, t পড়ে থাকবে, তার আবার ডেরিভেটিভ করব হবে 1, তার মানে ইউনিট প্যারাবোলিক। কিন্তু যদি এটা আমার শুধু t স্কয়ার থাকতো তাহলে কিন্তু আমার প্রথমবার ডেরিভেটিভ করলে 2t পেতাম, পরের বার ডেরিভেটিভ করলে শুধু আমি কি পেতাম 2, তার মানে 1 পেতাম না। তার মানে প্যারাবোলিক সিগন্যাল তো হতো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা ইউনিট প্যারাবোলিক হতো না। তো ইউনিট প্যারাবোলিক সিগন্যালটাকে আমি তাই t স্কয়ার বাই 2 দিয়ে আমরা প্রকাশ করছি। এবার যখন এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করব, তখন যেহেতু হাফ বা 1/2টা আমার কনস্ট্যান্ট, ওকে আমি বাইরে বের করে রাখবো এবং টি স্কয়ারের আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে ওই আগের টেকনিকে এখানে আমরা s টু দি পাওয়ার 2 প্লাস 1 আর ফ্যাক্টরিয়াল 2 করলে 2/s কিউব, এই 2 কাটাকাটি যাবে, ফাইনালি ল্যাপ্লাস ট্রান্সফর্ম পাচ্ছি 1/s কিউব, তাই না? তো এবার যদি করে দেই তাহলে আমি ল্যাপ্লাস ডোমেইনের আউটপুটটা পেয়ে যাব। এটা যদি পেয়ে যাই তাহলে এর পার্শিয়াল ফ্র্যাকশন করলে আমরা এই টাইম ডোমেইনের রেসপন্সটা পাবো। তা পার্শিয়াল ফ্র্যাকশন করা আগের ক্ষেত্রে কি বললাম, আমি s প্লাসে আলাদা একটা ফ্যাক্টর, আমি এটা চাইলে সবার আগেও বের করতে পারি, এর সাথে বাকিদের কোনো সম্পর্ক নেই। কিন্তু যেহেতু আমার s কিউব আছে, তার মানে সবার আগে আমাকে s কিউব বের করতে হবে, তারপরে s স্কয়ার, তারপরে s টু দি পাওয়ার 1 এ এসে আমাকে থামতে হবে। দেখো s কিউবেরটা যখন বের করলাম তার ফার্স্ট ডেরিভেটিভ করলে s স্কয়ারেরটা বের হবে, আবার তার যেটা এক্সপ্রেশন বের হলো তাকে ফার্স্ট ডেরিভেটিভ করলে মানে প্রথমটা ডাবল ডেরিভেটিভ বেসিক্যালি করলে আমি c এর এক্সপ্রেশন পেলাম। এইভাবে আমি মানগুলো, তবে আমি আবারও বলছি এইভাবেই যে তোমাদের করতে হবে নট নেসেসারি, তোমরা আরেকটা যে পদ্ধতি আমাদের অ্যাভেলেবল আছে সেটাও করতে পারো, দুটোতেই একই উত্তর আমরা পাবো যদি আমরা সঠিকভাবে সেটাকে করতে পারি।
তা এইভাবে আমি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে এখান থেকে এটা পাচ্ছি। দেখো এখানে আমাদের টি স্কোয়ার টার্ম আছে এবং এখানে আমাদের একটা ডিলেড টার্মও আছে। তার মানে এখানেও আমার আউটপুটটা ইনপুটকে ফলো করবে, কিন্তু আফটার এ সাম ডিলে, আফটার এ সাম টাইম, একটা ডিলে দেওয়ার পর। ঠিক আছে, এইভাবে আমরা ইউনিট প্যারাবোলিক রেসপন্স বের করলাম, ইউনিট ইম্পালস, ইউনিট স্টেপ, ইউনিট র্যাম্প। এত দূর অব্দি কারোর কোনো কোয়েরিজ আছে? No. আচ্ছা, এবার আমরা আসি এখানে টাইম ডোমেন স্পেসিফিকেশন। ওই যে এসআরসি পড়াতে পারি কিনা, এসআরসি তোমাদের প্রশ্নের উত্তর দেয় কিনা। এবার সমস্যা হচ্ছে এসআরসি তে তোমরা একটু প্রশ্ন করে বিরক্ত না করলে সে তো বেঁচে যাচ্ছে, তার তো প্রশ্নের উত্তর দিতে গেলে সে বেঁচে যাচ্ছে, তাকে উত্তর দিতে হচ্ছে না। প্রশ্ন করো, টেক দিস অ্যাডভান্টেজ। তোমরা প্রশ্ন করলেই তো ভালো হবে, আমি তাহলে তোমাদেরকে আরো ভালো করে বলতে পারবো ঘটনা। তা এই যে পয়েন্ট, তার মানে তোমরা পড়া বুঝতে পারছো কিনা, আমি তোমাদেরকে রিপিট করছি কিনা, আমি তোমাদের প্রশ্নগুলো শুনছি কিনা, তার মানে এই ভ্যারিয়েবলস গুলোর উপর নির্ভর করে এসআরসি ঠিকমতো পড়াচ্ছে কিনা যাচাই হচ্ছে। তার মানে whether the system is working properly, that depends on some factor. সেই ফ্যাক্টর গুলোকে আমরা বলি টাইম ডোমেন স্পেসিফিকেশনস, যার উপর নির্ভর করে আমরা বলবো যে হ্যাঁ সিস্টেমটা ফাস্টার, সিস্টেমটা একটু স্লাগিশ, একটু সময় বেশি লাগে রেসপন্স পেতে গেলে, বা সিস্টেমটা স্টেডি অবস্থায় আসতে একটু সময় লাগছে, তার মানে সেটলিং টাইম। তার মানে এই চারটে হচ্ছে সেই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যার উপর নির্ভর করে আমরা বলতে পারবো সিস্টেমটার পারফরম্যান্স কেমন। এবার যথারীতি যেহেতু আমরা ফার্স্ট অর্ডার সিস্টেম নিয়ে কাজ করছি, তাই আমরা এখানে একটা ওই ফার্স্ট অর্ডার সিস্টেমটাই কনসিডার করেছি। এখানে সিস্টেম অন্য কিছু হতে পারে, আমি এখানে এর মান বদলে দিলেই একটা সিস্টেম আলাদা হয়ে যেত, কে এর মান বদলে দিলেই আমার সিস্টেম আলাদা হয়ে যেত। এখানে আমার টাইম কনস্ট্যান্ট, এটা তো আমরা বারবার প্রচুর সময় পড়েছি। দেখো এখানে আমি একটা ফার্স্ট অর্ডার, এখানে আরো একটা কথা আমার বলতে হবে যে টাইম ডোমেন স্পেসিফিকেশনস পেতে গেলে সেটা যে কোনো অর্ডারের সিস্টেমেরই হোক, আমার কিন্তু শুধুমাত্র ইউনিট স্টেপ রেসপন্সই লাগবে। সেখানে ইউনিট র্যাম্প, ইউনিট ইম্পালস, ইউনিট প্যারাবোলিক কাজে লাগবে না। টাইম ডোমেন স্পেসিফিকেশনস বের করতে গেলে আমার ইউনিট স্টেপ রেসপন্সই লাগবে। তা আমি একটা ফার্স্ট অর্ডার সিস্টেমের ইউনিট স্টেপ রেসপন্স, টিপিক্যাল ইউনিট স্টেপ রেসপন্সকে এঁকেছি এবং একটা নির্দিষ্ট সময় পর স্টেডি স্টেট ভ্যালুতে চলে আসবে, আর নড়াচড়া করবে না। বাট টাইম কনস্ট্যান্ট, এটা তো তোমরা বহুবার পড়েছো, বহু জায়গায় পড়েছো, বিভিন্ন ভাবে বিভিন্ন রূপে তোমাদের সামনে এসে হাজির হয়েছে। তা এই টাইম কনস্ট্যান্টটা কেউ যদি আচ্ছা থাক এত কষ্ট দিলাম না। টাইম কনস্ট্যান্টটা হচ্ছে বেসিক্যালি এই যে ফাইনাল ভ্যালুটা, এই 100% ভ্যালুটা, এই ফাইনাল ভ্যালুটায় পৌঁছতে গেলে 63.2% অফ দ্য ফাইনাল ভ্যালু পৌঁছতে কতটা সময় লাগে। সিম্পল, মানে আমি তোমাদের কাছে যদি একটা ওয়েভ ফর্ম দিয়ে দেই এবং যদি বলি সেই সিস্টেমটার টাইম কনস্ট্যান্ট বের করো, তার মানে জাস্ট দেখবে এখানে 63.2% পৌঁছতে কতটা সময় লাগে, সেটাই টাইম কনস্ট্যান্ট। এটা অনেক সময় আমরা সিস্টেমের প্যারামিটার দিয়েও হিসেব করতে পারি, যেমন L/R, RL সার্কিটে 1/RC, RC মানে 1/RC শুধু RC। এভাবে আমি বিভিন্ন ভাবে RL সার্কিট, RC সার্কিট, RLC সার্কিটের টাইম কনস্ট্যান্ট বের করতে পারি ইন টার্মস অফ প্যারামিটারস। আবার একই রকম ভাবে আমরা যদি সেই সার্কিটগুলো ইউনিট স্টেপ রেসপন্স আমাদের কাছে জানা থাকে, প্যারামিটার জানা না থাকে, তাহলে সরাসরি আমরা এখান থেকেও বের করতে পারবো যে 63.2% পৌঁছতে কতটা সময় লাগে, সেটাই আমার টাইম কনস্ট্যান্ট। তো দুভাবেই এটা ক্যালকুলেট করা যায়। তবে এই ঘটনাটা কিন্তু
অনেক জায়গায় দেখবে যে 1 বাই রিয়েল লোকেশন অফ পোল মাইনাস 1 বাই রিয়েল, কিন্তু এটা কিন্তু একটা নির্দিষ্ট কন্ডিশনের জন্য। যখন তোমার সিস্টেমের গেইন এই কেটার মান 1 হবে তখনই কেবলমাত্র আমরা এই কথাটা বলতে পারি, আদারওয়াইজ নট। আদারওয়াইজ এই কথাটা একটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে একটা নির্দিষ্ট কেসে এইটা হলো আমার ডেফিনেশন, কিন্তু নট ফর এভরি আদার কেসেস। কিন্তু এই 63.2%টা is valid for all possible cases in first order system. Okay, k এর মানটা হচ্ছে সিস্টেমের গেইন। হ্যাঁ, এবার দেখো আমি যদি সিস্টেমের গেইন এটা যদি আমার 1 হয় তাহলে আমার এই কন্ডিশনটা অ্যাপ্লাইড হবে। যেমন টাইম কনস্ট্যান্ট আরো একভাবে বের করা যায়। এখানে আমার স্লোপটা দেখতে হবে, এখানে স্লোপটা দিয়েও আমার টাইম কনস্ট্যান্ট বের করা যায়। এটাও তোমাদের মনে হয় একটা সময় পড়ানো হয়েছিল। এখানে স্লোপ বের করতে গেলে আমি দেখতে পাবো যে ফাইনালি আমার কাছে এই মাইনাস 1 বাই এ মাইনাস 1 বাই মাইনাস এ ফাইনালি আমার 1 বাই এ আসবে। বিভিন্ন ভাবে তিনটে পদ্ধতিতে বের করা যায়, প্যারামিটার দিয়ে 63.2% দিয়ে অথবা এই ওয়েভ ফর্মের স্লোপ দিয়ে বিভিন্ন ভাবে বের করা যায়, যেখান থেকে আসলে 63.2% কথাটা এসেছে। হ্যাঁ, তা এই ফর্মুলাটা শুধুমাত্র যখন তোমার গেইন কে এর মানটা 1 তখনই অ্যাপ্লিকেবল, আদারওয়াইজ নট। ভালো, এরকম কোশ্চেন করবে, কোশ্চেন না করলে আমি তো তোমাদের ভেতরে যে প্রশ্নটা হচ্ছে সেটা বুঝতে পারছি না। এবার আমি ইউনিট স্টেপ রেসপন্স অলরেডি একটু আগে এঁকেছি, তৈরি করেছি, কিন্তু তবুও এখানে এটার কমপ্লিটনেসের জন্য আমি আবার এটা এখানে লিখলাম। এবার আরেকটা ফ্যাক্টর যেটা হচ্ছে রাইজ টাইম। What about rise time? Rise time হচ্ছে বেসিক্যালি এই যে ফাইনাল, এই যে আমি যদি ছবিটা দেখি, এই যে ফাইনাল ভ্যালু 10% থেকে ফাইনাল ভ্যালু 90% পৌঁছতে যে সময়টা লাগে সেই সময়কে আমরা বলি রাইজ টাইম। ফাইনাল ভ্যালু যেটা নাকি স্টেডি স্টেট ভ্যালু, মানে ট্রানজিয়েন্ট টাইম পার হয়ে যাওয়ার পর যখন ও স্টেডি হয়ে যাবে সেই সময়ের ভ্যালু 10% থেকে 90% পৌঁছতে যে সময়সীমাটা সেটাকে আমরা বলি রাইজ টাইম। মানে যেই সিস্টেম যত ফাস্ট রেসপন্স করে তার রাইজ টাইম তত কম হয়। রাইজ টাইম দিয়ে আমরা সিস্টেমে ফাস্টনেস বা কতটা স্লো সেটা যাচাই করতে পারি। তা এভাবে আমরা বের করতে পারবো। তাই এখানে দেখো আমি স্টেডি স্টেট ভ্যালু, আবার আমি একটু তোমাদের সেই কন্টিনিউয়াস সিগন্যালস এন্ড লিনিয়ার সিস্টেমসে ফিরে যাচ্ছি। ওখানে ল্যাপ্লাস ট্রান্সফর্মে তোমাদের একটা ফাইনাল ভ্যালু থিওরেম পড়ানো হতো। ফাইনাল ভ্যালু থিওরেম আসলে হাতি ঘোড়া কিছু নয়। It's basically to find the value of the signal when time approaches infinity. যখন অনেক সময় অতিবাহিত হয়ে যাবে তখন আমার আউটপুটের ভ্যালু কি হবে, তো লিমিট বসাবো। তো আমি যদি লিমিট বসাই t টেন্ডিং টু ইনফিনিটি, তখন আমি যে ভ্যালু পাবো t টেন্ডিং টু ইনফিনিটিতে এই ভ্যালুটা তো টেন্ডিং টু 0 হয়ে যাবে, তার মানে শুধু j বাই a পড়ে থাকবে। এটা আমি ল্যাপ্লাস ডোমেনেও করতে পারি, যেটাকে আমরা বলা হয় লিমিট s টেন্ডিং টু 0। যেহেতু টাইম ইনফিনিটি তাহলে ফ্রিকোয়েন্সি তো টেন্ডিং টু 0 হবে, এবং s c অফ s এইভাবেও আমরা বের করতে পারি। আর এটা টাইম ডোমেনে লিমিট বসিয়ে বের করেছি। তার মানে এটা হচ্ছে স্টেডি স্টেট ভ্যালু, মানে 100% যে আমার ভ্যালুটা ফাইনাল ভ্যালু সেটা হচ্ছে k বাই a। তার 10% থেকে তার 90% এ পৌঁছতে যে সময়টা লাগে তার মানে t2 মাইনাস t1। তা আমরা তো এক্সপ্রেশনটা জানি, তাই না? এটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন। তাহলে ফাইনাল ভ্যালু 10% মানে 0.1 অফ k বাই a। দেখি 0.1 অফ k বাই a দিলে আমি t1 কে পাচ্ছি। সেটা কোন মোমেন্টে হচ্ছে? যখন টাইম হচ্ছে t1। তাহলে এখান থেকে আমরা ন্যাচারাল লগারিদম ইউজ করলাম যাতে এই মাইনাস a_t1 টা সামনে চলে আসে। পাওয়ারে থাকলে তো আমি ভ্যালু ক্যালকুলেট করতে পারবো না, সেই কারণে।
তা এইভাবে আমরা T1 এর মান বের করলাম, একইভাবে আমরা T2 এর মান বের করলাম। তারপর দুটোকে বিয়োগ করে দিলে আমরা রাইজ টাইম পেয়ে যাব। তার মানে যদি আমরা সিস্টেমের পোলের লোকেশন জানি, ফার্স্ট অর্ডার সিস্টেমের পোলের লোকেশন জানলেই আমরা রাইজ টাইম পেয়ে যাচ্ছি। এবং রাইজ টাইম কোনোভাবে আমার সিস্টেমের গেইনের উপর ডিপেন্ডেন্ট নয়, সেটাও প্রমাণ পাচ্ছি। সিস্টেমের গেইন বাড়ুক কি কমুক, দ্যাট উইল নট অ্যাফেক্ট দ্য রাইজ টাইম অফ দ্য সিস্টেম। মানে সিস্টেমটা কতটা স্লাগিশ হবে বা কতটা ফাস্টার হবে, দ্যাট উইল নট বি অ্যাফেক্টেড বাই দ্য সিস্টেম গেইন। এই ঘুমিয়ে পড়েছে সজীব দেবনাথ, দেখো সবাই দেখো ঘুমোচ্ছে। বাবা ভিডিও অফ করো, ওই যে চোখ খুলেছে। তোমরা এতক্ষণ ধরে ঘুমো কেন বাবা? 11:24 বাজে এখন। হ্যাঁ, একেবারে নামাজ কালাম কিচ্ছু পড়েনি, ঘুমিয়ে যাচ্ছে, আর ঘুমোতে ঘুমোতে ভিডিও অন করে দিয়েছে। হ্যাঁ, তোমাদের এটা ফার্স্ট ক্লাস ছিল না কি ছিল এটা? হ্যাঁ, ফার্স্ট ক্লাস ছিল। তার মানে তোমরা এতক্ষণ ধরে ঘুমাবে? পেটে পিত্তি পড়ে যাবে তো। খাওয়া দাওয়া না করে খালি ঘুমাচ্ছে, আর আমি এখানে ভাবছি আহারে বেচারা গুলোর কত কাজের চাপ। দাঁড়াও, তোমাদের আরো ভালো করে বিএলসিতে দিচ্ছি। মানে কি আরাম, সে কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। আচ্ছা, অনেকের এখানে ভিডিও অন হয়নি তাই, কিন্তু অনেকেরই হয়তো এরকম অবস্থাতেই আছো। শোনো, যদি ডিলে টাইম, আমি আবার বলছি, ঘুম থেকে যখনই ওঠো বিএলসিটা প্লিজ একটু দেখে রাখো। আপ টু ডেট না থাকলে পরে কান্নাকাটি করে কিন্তু লাভ নেই। আচ্ছা, ডিলে টাইম কি? ডিলে টাইমে বেসিক্যালি আমার সিস্টেমটা কতটা ফাস্ট কাজ করে সেটাকে বোঝায়। সব সময় তো আমরা সব ফ্যাক্টর পাবো না, যখন যেটা পাবো সেটা আমাদের বোঝাতে সাহায্য করবে। তা 50% অফ দ্য ফাইনাল ভ্যালু, তার মানে কে বাই এর 50% পৌঁছতে কতটা সময় লাগে, সেটাকে আমি ডিলে টাইম বলছি। তার মানে ফাইনাল ভ্যালু 50% পৌঁছতে সময় লাগে ডিলে টাইম, টিডি। এইভাবে আমি ডিলে টাইম পেয়ে যাচ্ছি। তার মানে দেখো, আমি যদি ডিলে টাইম জানি তাহলে কিন্তু আমি সিস্টেমের যে পোলের লোকেশন সেটাও বের করতে পারবো। তার মানে ভাইস ভার্সা, সিস্টেমের পোল জানলে ডিলে টাইম বের করতে পারবো, আবার ডিলে টাইম জানলে পোলের লোকেশন, এবং পোলের লোকেশন জানলে সিস্টেমের ট্রান্সফার ফাংশন সব বের করা যাবে। তার মানে এগুলো শুধু আমরা মুখস্থ কেন, আমরা জাস্ট অঙ্কগুলো এতই সোজা, করে দেখলেই হবে। আর মুখস্থ করলে ভুলে গেলে মুশকিল। আচ্ছা, এবার সেটলিং টাইমটা হচ্ছে, যেমন মনে করো 100% পৌঁছতে কতক্ষণ সময় লাগে, একদম এরকম রিজিড না হয়ে আমরা যদি বলি যে ঠিক আছে প্লাস মাইনাস 2% পৌঁছতেই যতটা সময় লাগবে সেটাকে আমরা ভাবতে পারি। তা আমি একদম এই ছবিটা প্রথম দিকে আছে, তাই আমি একটু উপর দিকে যাচ্ছি। দেখো, এইটা যদি ফাইনাল ভ্যালু হয় তাহলে এর প্লাস মাইনাস 2% পৌঁছতে কতটা সময় লাগবে। তার মানে 100% এর মাইনাস 2% মানে 98%, 100% এর প্লাস 2% মানে 102%। তার মানে এর মধ্যে পৌঁছতে, মানে আরো একটা ফ্যাক্টর এখানে ইম্পর্টেন্ট বলাটা, একবার এই ব্যান্ডের মধ্যে পৌঁছে গেলে যদি আবার বেরিয়ে যায় তাহলে কিন্তু এই ব্যান্ডের যে ঢুকেছে, যেটাকে আমি সেটলিং টাইম বলেছিলাম, ওটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে, কারণ ও তো আবার বেরিয়ে গেছে। তার মানে এটা সঠিক উত্তর হচ্ছে যখন ও ব্যান্ডের মধ্যে আসবে কিন্তু ব্যাগ থেকে আর বেরোবে না, সেটেল ডাউন করে যাবে, তখন ও যেই মুহূর্তে ঢুকেছে সেই সময়টাকে বলা হবে সেটলিং টাইম। তার মানে আমি 98% রিচ করতে যে সময় লাগছে সেটাকে আমরা সেটলিং টাইম কি করে বের করছি। তার মানে 0.98 অফ দ্য ফাইনাল ভ্যালু ইজ ইকুয়াল টু এটা টাইমটা কোনটাই, সেটলিং টাইম টিএস। তা একই পদ্ধতি এখানে আমরা সেটলিং টাইম পেয়ে গেলাম। তার মানে আমরা কি কি বের করলাম, সেটলিং টাইম বের করলাম, ডিলে টাইম বের করলাম, রাইজ টাইম বের করলাম, এবং টাইম কনস্ট্যান্ট বের করলাম। এতগুলো পরপর আমরা বের করলাম। এগুলো সব আমার সিস্টেমটা কতটা
পারফেক্ট, কতটা পারফরমেন্স ভালো সেগুলোর উপর কমেন্ট করার জন্য এই ফ্যাক্টর গুলো আমাদেরকে হেল্প করছে। এই মেটেরিয়ালটা তোমরা লেকচার নাম্বার 10 এ বিএলসি তে পেয়ে যাবে। লেকচার নাম্বার 10 এ তোমরা বিএলসি তে পাবে। লেকচার নাম্বার 10 এর যে ইন ক্লাস মেটেরিয়াল, পোস্ট ক্লাস মেটেরিয়াল এবং তোমাদের ওখানে কিছু ডিসকাশনস ফোরামসও আছে। প্লিজ তোমরা কম্বলের তলায় না থেকে একটুখানি এগুলো একটু করো। আমি তোমাদের ভালোর জন্যই চেষ্টা করছি। তোমরা যদি আমাকে কোঅপারেট না করো আমি কি করে একা একা পারবো? তোমরা কোঅপারেট করো। তোমাদের ক্লাসে এরকম অনেকে আছে যারা খুবই কৌতূহলী, আগ্রহী। প্লিজ তারাও তোমরা এগিয়ে এসো, তাহলে বাকিরাও একটু এগোবে। নট লাইক সোজি। আচ্ছা, এবার তোমাদেরকে আমি লিংকটা আমি এটা শেয়ারিংটা স্টপ করছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। ম্যাম তাহলে ওই 100% এর কি হয়েছে? 100% ইনভ্যালিডি 100% অর্থাৎ প্লাস 2% যেটা বললেন। হ্যাঁ ইনভ্যালিডি থাকলো তাহলে না, ওটা ইনভ্যালিড না। ঘটনা হচ্ছে আমি আরেকবার দেখাই। যখন আমার 102% কি হবে, যখন একটা সিগন্যাল পাস করছে ওকে তো সবার আগে এখান দিয়ে ঢুকলো, তাই না? এখান দিয়ে আসলো 98%। এবার মনে করো এখান দিয়ে বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে আবার ও ব্যান্ডে এসেছে, আর বের হয়নি। যখন এরকম হবে ও বেরিয়ে গিয়ে আবার ব্যান্ডে এসেছে আর ব্যান্ডের থেকে বের হলো না, সেই ক্ষেত্রে আমার 1.02%টা সেটলিং টাইম হবে। ভাবো, এখান থেকে ওয়েব ফর্মটা বেরোলো, বেরিয়ে আবার এলো, আর ব্যান্ড থেকে বেরোলো, তখন আমার সেটলিং টাইম 1.02 অফ দ্য ফাইনাল ভ্যালু হবে। কিন্তু যখন একবার ব্যান্ডের মধ্যে এসেই আর বের হচ্ছে না, তার মানে তখন 0.98 টাইমস অফ দ্য ফাইনাল ভ্যালু আমার সেটলিং টাইম। তার মানে এটা আমার ওয়েব ফর্মের কেসের উপর ডিপেন্ড করবে যে কোনটা সেটলিং টাইম। ম্যাম আমাদের ক্লাস ছিল হ্যাঁ শিওর সরি। আচ্ছা, আমি এখানে তোমাদেরকে লিংকটা শেয়ার করে দিচ্ছি, অ্যাটেন্ডেন্সের লিংকটা। তোমরা এখানে জমা দিয়ে দাও। 1 মিনিট। তোমরা এখানে জমা দিয়ে লিভ করতে পারো ধীরে ধীরে, কোনো অসুবিধা নেই। And you can join your next class. Thank you.